হ্যাঁ, ডিজাইন অফ ফ্লেক্সিবল মেম্বার। ফ্লেক্সিবল মেম্বার মানেই হচ্ছে কি, যেটা তোমার বিম, তাই না? যেটা এফ সমান সমান এম ওয়াই বাই আই। সে একই কনসেপ্ট আমরা চ্যাপ্টারটা করবো, যে ফ্লেক্সিবল মেম্বার মানে হচ্ছে এফ মানে স্ট্রেস যেটা আসবে সেটা হচ্ছে এফ সমান সমান এম ওয়াই বাই আই, এবং সেটাই কি আমার গভর্ন করবে। এখন বিম কোনগুলা স্টিলের বিম, এটা তোমরা ভালো করে জানো। যখন ক্যাম্পাস টুতে তোমরা স্টিলের ক্লাসরুমে ক্লাস করতেছো, তাই না? যখন ক্লাস করছো তখন দেখছো রুমের ভিতর কিছু সেকশন আছে, এইগুলো হচ্ছে বিম, হ্যাঁ। এইগুলা বিম, বিম কাকে বলে তোমাদের নতুন করে শেখানো নাই। আবার যদি বলো, ব্রিজের ক্ষেত্রে বলো, সেগুলো হচ্ছে এই গার্ডার গুলো, অর্থাৎ তোমাদের ব্রিজের ডেক প্লেটের নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে বিম। বিমের সহজ কথা হচ্ছে দুই পাশে হচ্ছে সাপোর্ট থাকবে, মাঝখানে থাকবে, হ্যাঙ্গিং অংশ থাকবে। Beams are structural members that support transverse load and therefore subjected to primary flexure or bending. বিমে আমার লোড থাকবে কোনটা? মেইন লোড যেটা থাকবে সেটা ট্রান্সফার লোড, যেটা অর্থাৎ কি বিমের এক্সিসে পারপেন্ডিকুলারলি অর্থাৎ লম্বভাবে লোডটা কাজ করবে, সেটা হচ্ছে ট্রান্সভার্স লোড, এবং সেটার জন্য বিমটা বাঁকা হবে বা বেন্ডিং হবে। তবে বিমে যখন আমরা স্ট্রাকচার ডিজাইন করছি, তোমরা যখন ইয়াতে করছো 313 তে এপ্রক্সিমেট অ্যানালাইসিস করছো, তখন দেখছো কি তোমার বিমে কিছু কি এক্সিয়াল লোডও আছে, তাই না? যখন আর্থিক পয়েন্ট আসে তখন কি বিমে কিছু এক্সিয়াল লোডও আসে। বিম, সকল বিম কলামে কিছু এক্সিয়াল লোড আসে। তো এই এক্সিয়াল লোড যেটা আসে সেটাও কি আমার বিমে আসে, আমরা আগেই দেখছি। তো এই বিম তাহলে সেটা তো আমার আসলে বিম, শুধু বিম কেন, এটা আমরা বলতেছি এটা বিম, বা দেখা যাচ্ছে এটা এখন একটা ফ্রেমের কথা চিন্তা করি, সেখানে এক্সিয়াল লোডও কিছু আসে, যে এক্সিয়াল লোড গুলো আমার রেজিস্ট করতে হয়। তাহলে নরমালি দেখা যায় যদি আমাদের কোন একটা মেম্বারে ট্রান্সভার্স লোড এবং এক্সিয়াল লোড দুইটাই থাকে, তাহলে আমাদের মেম্বারের জন্য রিকোয়ারমেন্ট অনুসারে তোমার ট্রান্সভার্স লোড রেজিস্ট করার জন্য সেকশনটা একটু বড় দিতে হয়, অর্থাৎ ফ্লেক্সারেলের জন্য সেকশনের রিকোয়ারমেন্টটা অনেক বেশি। তো যেটা এই বাকলিং রেজিস্ট করার জন্য যে সেকশনটা দিতে হয় সেকশনটা অনেক বড় দিতে হয়। এবং তার এই দেখা যাচ্ছে যে ট্রান্সভার্স রেজিস্ট করার জন্য যেই মেম্বারটা দিতে হয়, মনে করো 10 ইঞ্চি মেম্বার দিতে হয়েছে, আর এখানে মনে করো এক্সিয়াল লোড আসছে তোমার 70, 7 বা 8। এইভাবে দেখা যায় যে ট্রান্সভার্স লোড যদি স্যাটিসফাই করে, তাহলে দেখা যাচ্ছে এক্সিয়াল লোডটা অটোমেটিক স্যাটিসফাই করে, কারণ তুমি সেকশন দিয়ে দিচ্ছ। অর্থাৎ এক্সিয়াল লোডটা খুবই কম পরিমাণে হয়, স্ট্রাকচারালে এক্সিয়াল লোডটা খুব কম পরিমাণে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার সেটা এক্সিয়াল লোডে ডিজাইন করতে হয় না। বিম, বিমের ডিজাইন করলে কি আমার এক্সিয়াল লোডে ডিজাইন হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, আমি বিমের জন্য 10 ইঞ্চি দিচ্ছি, দেখা যাচ্ছে এক্সিয়াল লোডের জন্য দরকার ছিল 2 ইঞ্চি, তাহলে নতুন করে কি আর এক্সিয়াল লোডের ডিজাইন দরকার আছে না? কারণ আমার দেখা যাচ্ছে বিমটাই না গভর্ন স্যার। ট্রান্সভার্স লোড। আবার কিন্তু স্পেশাল কিছু কেস আছে যে ক্ষেত্রে তোমার এক্সিয়াল লোড এবং বেন্ডিং দুইটাই কি আমার দরকার পড়ে। অর্থাৎ এক্সিয়াল লোডেরও একটা বড় অ্যামাউন্ট কাজ করে এবং বেন্ডিং এরও বেশি একটা বড় অ্যামাউন্ট কাজ করে। অর্থাৎ কখনো বিম অ্যাকশন যায়, একই মেম্বার কি কখনো বিম অ্যাকশনে যায়, কখনো কলাম অ্যাকশনে যায়। এই ধরনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, তখন আমাদের বিম কলাম মিলিয়ে ডিজাইন করতে হবে। অর্থাৎ বিম এবং কলাম, আমরা যদি একবার বিম মনে করে ডিজাইন করি, একবার কলাম মনে করে ডিজাইন করি, তাহলে এটা ইকোনমিক্যাল হবে না। বিমের জন্য একটা সেকশন আসবে, কলামের জন্য একটা সেকশন আসবে, ইকোনমিক্যাল হবে না। কারণ হচ্ছে আমাদের দেখতেই পারতেছি, এবং সেফ ডিজাইন হবে। সেফ ডিজাইন হবার এই কারণে যখন ট্রান্সভার্স লোডটা থাকে তখন মনে করো উপরে কম্প্রেশন এবং নিচে টেনশন থাকে, তাই না? তোমরা ইমাজিন করতে পারো যে কোনো একটা ট্রান্সভার্স মেম্বার বা একটা বিম চিন্তা করো, একটা বিমে যদি শুধু ট্রান্সভার্স লোড থাকে, তাহলে অর্থাৎ বিমটা যদি বেন্ডিং হয় তাহলে কি নিচে টেনশন, উপরে কম্প্রেশন। এখন এক্সিয়াল লোড মানে হচ্ছে কি টেনশন বা কম্প্রেশন, তাই না? ইয়েতে যাই, পাওয়ার পয়েন্টে যাই। মনে করো এই মেম্বারটা আমার বেন্ডিং হচ্ছে, অর্থাৎ আমি ট্রান্সফার লোড দিচ্ছি। এই ট্রান্সফার লোডের জন্য
এই ট্রান্সফার ফ্লোরের জন্য যেটা হচ্ছে আমার উপরে নিচে টেনশন আসতেছে, নিচে টেনশন উপরে কম্প্রেশন, একটা জিনিস পড়া লাগবে। বাট এখন যদি এক্সিয়াল লোড দিই, মনে করো কথার কথা আমরা নিচে ধরলাম উপরে -50 মানে দ্যাট ইজ কম্প্রেশন 50 psi, নিচে কথার কথা 50 psi। এটার জন্য একবার ডিজাইন করলাম, মনে করো এটার জন্য যে সেকশন নিল এই সেকশনটা ডিজাইন করলাম। মনে করো আমরা একটা বিম, যে অর্থাৎ এমন একটা মেম্বার ডিজাইন করবো যেটা থেকে বিম অ্যাকশন আছে, কলাম অ্যাকশন আছে। সো আমরা যদি প্রথমে বিমের মতো ডিজাইন করি যে আমরা এই সেকশনটা আমার বিমের মতো আছে, তাহলে আমি এটার জন্য ডিজাইন করলাম যে এখানে তাহলে কি আলটিমেটলি মেম্বারটা কি উপরে 50 psi কম্প্রেসর, নিচে 50 psi টেনশন দিলে হবে। এখন যদি এটা কলাম অ্যাকশন থাকে, হ্যাঁ, এই মেম্বারটাই মনে করো কলাম অ্যাকশন আছে, অর্থাৎ বিমের সাথে সাথে মেম্বারে কখনো কখনো কি এক্সিয়াল লোডও চলে আসে, এবং এক্সিয়াল লোডটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে আসে, মানে খুব কম আসে না। অর্থাৎ টেনশন ফ্লেক্সিবলের জন্য যে স্ট্রেস আছে তার 10 ভাগের 1 ভাগের বেশি আসলেই মোটামুটি সিগনিফিক্যান্ট বলা হয়। এই বরাবর যদি কম্প্রেশনটা আসে আমাদের, মনে করো এখানে যে লোডটা আছে 50 কিপ, এই 50 কিপের জন্য দেখা যাচ্ছে কম্প্রেশন 50 কিপ, পুরোটা সেকশনে আমার কম্প্রেশন আছে 100 psi, 100 psi, এটা সেম থাকবে। এই যে এক্সিয়াল মেম্বার 100 psi উপরেও কম্প্রেশন, নিচেও কম্প্রেশন। এখন মনে করো আমরা একবার বিম অ্যাকশনের জন্য ডিজাইন করলাম, এখানে 50 টেনশন, এখানে 50 কম্প্রেশন। আরেকবার এই 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 কন্ডিশন স্যাটিসফাই করে একবার ডিজাইন করলাম, লেফট সাইডে যে কন্ডিশন আছে এই কন্ডিশন স্যাটিসফাই করে একবার ডিজাইন করলাম, রাইট সাইডে কন্ডিশন স্যাটিসফাই করে একবার ডিজাইন করলাম, তারপরে ম্যাক্সিমাম মেম্বারটা দিলাম, হ্যাঁ, দুইটার মধ্যে যেটা বড় সেকশন আছে এটা। তাহলে কি আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা বলো? তাহলে আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা? কোশ্চেনটা বুঝাতে পারছি যে আমরা একটা মেম্বারে কখনো কখনো ট্রান্সভার্স লোড থাকে, কখনো এক্সিয়াল লোড থাকে, আবার কখনো কি দুইটাই থাকে, ঠিক আছে? কখনো ট্রান্সভার্স, কখনো এক্সিয়াল, কখনো দুইটাই থাকে। বুঝতে পারছো ক্ষেত্র কোনটা? তাহলে আমরা প্রথমে ট্রান্সভার্স লোডের জন্য মেম্বারটা ডিজাইন করলাম, দ্যাট ইজ আমরা ট্রান্সভার্স লোডের যে স্ট্রেসটা আছে সেটা রেজিস্ট করার জন্য ডিজাইন করলাম, তারপরে এক্সিয়াল লোডের জন্য ডিজাইন করলাম। হ্যাঁ, তাহলে এটা কি ঠিক হবে কিনা, মেম্বারটা পাস করবে? ঠিক হবে না, কারণ হচ্ছে দেখো তোমার এইখানে যখন আমি এই এটা ধরে ডিজাইন করব, মানে এ সিচুয়েশন ধরে যখন ডিজাইন করব, তখন আমার টপ বার টপ ফাইবার কতটুকু কম্প্রেশন নেবে? 50 psi কম্প্রেশন নেবে, তাই না? আর টপ ফাইবারে 50 psi এর জন্য ডিজাইন করব, তাই না? আবার যখন বি সিনারিও দিয়ে ডিজাইন করব, তখন টপটা কার কতর জন্য ডিজাইন করব? এবার 150 আর 100 psi এর জন্য ডিজাইন করব, তাই না? যেহেতু এখানে এই সিনারিতে টপ ফাইবারে 100 psi কম্প্রেশন আছে। বাট যখন দুইটা একত্রে থাকবে তখন কত টপ ফাইবারে কত psi থাকবে? কম্বাইন্ড অংশে কম্বাইন্ড যদি হয় তাহলে টপ ফাইবারে থাকবে কত? 150 150 থাকবে, তাই না? তখন হয়ে যাবে টপ ফাইবারে 150 psi। সো যখন তাহলে কি যদি আলাদা আলাদা ভাবে ডিজাইন করে বড় দুইটার মধ্যে সবচেয়ে বড় সেকশনটাই নেই, মনে করো এখানে 50 কম্প্রেশন, এখানে 100 কম্প্রেশন, মনে করো বি কেসটা নিলাম, তাহলে কি সেটা 150 নিতে পারবে? পারবে না, তাই না? সো যখন কম্বাইন্ড অ্যাকশন থাকবে, বিম কলাম কম্বাইন্ড অ্যাকশন থাকবে, তখন বিমেরও ডিজাইন করা যাবে না, কলামেরও ডিজাইন করতে হবে না, তখন নতুন আরেকটা চ্যাপ্টার বা নতুন কম্বাইন্ডলি ডিজাইন করতে হবে। বুঝাইতে পারছি? তো তখন হ্যাঁ, তখন আমাদের আরেকটা অ্যানালাইসিস, দুইটা কম্বাইন্ডলি একটা অ্যানালাইসিস করতে হবে, হ্যাঁ, এটা আমরা পড়ব। মানে মানে তোমরা বলতে পারো যে স্যার কখনো বিম আমরা বিমও পারি কলামও পারি, তাহলে কি বিম কলাম পারবো না? দুইটাও কম্বাইন করলেই হবে, বাট কম্বাইনটা আবার এরকম নিউমেরিক্যালি করলেও হবে।
বুঝছো? কারণ আমি যখন সহজ উদাহরণ দিলাম ট্যাক্স কম্পিটিশন, আর যখন মেম্বার গুলো কোড গুলো কম একসাথে অ্যাসেম্বল করতে হয় তখন কঠিন হয়ে যায়। তখন যেটা আমাদের করতে হবে যে বিম কলাম রে কম্বাইনলি আবার নতুন করে শিখতে হবে। ইনশাআল্লাহ আমরা শিখবো। সো আমার বেসিক্যালি দুইটাই চ্যাপ্টার, তিনটা চ্যাপ্টার। তো একটা হচ্ছে বিম, একটা হচ্ছে বিম কলাম, আর একটা হচ্ছে তোমার কানেকশন। বিমের চ্যাপ্টারে আমরা এক্সিয়াল লোড নিয়ে কোনো কথাই বলবো না, শুধু ধরে নিব যে তার বিমের জন্য যে ম্যাটেরিয়ালস দরকার তার সেইটাই কি আমার যদি সামান্য এক্সিয়াল লোড থাকে সেটা রেজিস্ট করতে পারবে, অর্থাৎ এক্সিয়াল লোডটা খুব কম। এক্সিয়াল লোড কত সেটা তো আমরা স্ট্রাকচার থেকে পাবোই, অ্যানালাইসিস থেকেই পাবো। এই কোর্সের নাম কি বলতো? ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারস। বুঝছো? তো এখানে আমাদের নট স্ট্রাকচারাল অ্যানালাইসিস, একটা হচ্ছে অ্যানালাইসিস পার্ট, একটা হচ্ছে ডিজাইন পার্ট। এটা তো তোমরা বুঝতেই পারছো অলরেডি, তাই না? অ্যানালাইসিস হচ্ছে কি আমরা যেমন 3-1-3 এই দুইটা পড়ছি, দুইটা ছিল কি অ্যানালাইসিস, যে কতটুকু ফোর্স আছে সেটা বের করো। আর তারপর 411 ও পড়ছো তোমরা, তাই না? যাই হোক, এই ডিজাইন পার্ট হচ্ছে তোমাদের ফোর্স জানা থাকবে, জাস্ট মেম্বার সিলেক্ট করা হবে। আমাদের কন্টেন্টটা বোঝা গেছে তো। ইফ এ সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ এক্সিয়াল লোড ইজ অলসো প্রেজেন্ট দ্য মেম্বার ইজ রেফার্ড টু অ্যাজ বিম কলাম। এটা আমরা চ্যাপ্টার 6 এ পড়বো। তবে বিম যে সবসময় কি আমার হরিজন্টাল হবে এরকম না। আমাদের বেসিক জিনিস হচ্ছে আমার এক্সিয়াল, যদি আমাদের ট্রান্সভার্স লোড থাকে তাহলে সেটা কি বিম অ্যাকশন হবে। এখন যদি কোনো একটা মেম্বার যদি আমাদের এরকম দেখে বলে যে লোডিং প্যাটার্নটা হচ্ছে এইভাবে, হ্যাঁ, তাহলেও কি সেটা বিম, তাই না? যেহেতু ট্রান্সভার্স লোড আছে সেটা বিম। এমন কোনো ডেফিনেশন নাই যে বিমটা আমাকে হরিজন্টাল মেম্বার হতে হবে, বিমটা হরিজন্টাল মেম্বার হতে পারে, ভার্টিক্যাল মেম্বার হতে পারে। বুঝা গেছে? আমরা দেখবো কি হচ্ছে লোডিং কন্ডিশন। Beams are usually thought as being oriented horizontally and subjected to vertical loads, but that is not necessarily the case. A structural member is considered to be beam if it is loaded so as to cause bending. যেইভাবে লোডিং হলে সে বেন্ডিং হবে সেটা হচ্ছে বিম। সো স্ট্রাকচারাল অনেক ধরনের, তোমরা অলরেডি স্টিলের সেকশন সম্বন্ধে জানো যে আমাদের কি সেকশন আছে, আই সেকশন আছে, ডাব্লিউ সেকশন আছে, সি, অনেক ধরনের সেকশন আছে, সি সেকশন আছে তোমার, হ্যাঁ, তারপর ডাবল সি সেকশন আছে, হলু সেকশন আছে, এগুলো তোমরা সব জানো। তো এই সেকশন গুলোর মধ্যে আমরা বিগ ডিলেট করার সাথে যেটা দেখা যায় নরমালি আই সেকশনটা চয়েস করা হয়। বিমের জন্য কোন সেকশনটা চয়েস করা হয়? আই সেকশন বা ডাব্লিউ সেকশন। এর কারণ কি বলতো? এর কারণ হচ্ছে আমরা জানি বিম বিম যখন ডিজাইন করা হয় তখন আমার আউটার ফাইবারে কি সর্বোচ্চ টেনশন বা কম্প্রেশনটা থাকে, অর্থাৎ টেনশনাল স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেসের ম্যাক্সিমাম ভ্যালুটা আউটার ফাইবারে। সো আমার ইনার ফাইবারে বেশি ম্যাটেরিয়ালস দিয়ে লাভ নেই। অর্থাৎ আমার মনে করো আমি যদি একদম রেক্টেঙ্গুলার সেকশন দেই, স্টিল ডিজাইন করলাম, হ্যাঁ, মনে করো যে কোনো ডিজাইন রেক্টেঙ্গুলার সেকশন, তাহলে আমরা বুঝতে পারতেছি কি এই ফাইবারের কি টেনশন বা কম্প্রেশন বেশি। স্ট্রেস ডায়াগ্রামটাই দেখি না, হ্যাঁ, তোমরা অলরেডি জানো যেটা আরসিসি তে করছো। স্ট্রেস ডায়াগ্রামটা কি তোমার এরকম, তাই না? উপরে কম্প্রেশন, নিচে আস্তে আস্তে টেনশন, নরমাল কেসে টেনশন কম্প্রেশন। এই ফিগার দেখে দেখা যায় কি আমার সবচেয়ে উপরে কি কম্প্রেশন বেশি আর এখানে টেনশন বেশি। সো আমি আমার কম্প্রেশন বা টেনশন রেজিস্ট করবে কি স্টিল সেকশন। সো আমি নিচের দিকে এই জায়গায় তো বেশি স্টিল দিয়ে লাভ নেই, এখানে কোনো টেনশন আসতেছে না, কম্প্রেশন আসতেছে না, তাই না? বা এখানে কম্প্রেশন আসতেছে খুবই কম পরিমাণে, এখানেও কম পরিমাণে, এখানেও কম পরিমাণে। তো আমার যেটা সহজ উপায় সেটা হচ্ছে আমি যদি যেই জায়গায় টেনশন বা কম্প্রেশন দ্যাট ইজ আউটার ফাইবারের সেকশনটা যদি বড় দেই তাহলে সে কি বেশি পরিমাণ ফোর্স রেজিস্ট করতে পারবে। এই জন্য বিমের ক্ষেত্রে যেটা করা হয় আই সেকশন বা ডাব্লিউ সেকশন ইউজ করা হয়। আই সেকশন এবং ডাব্লিউ সেকশনের পার্থক্য জানো তো তোমরা? পড়ছো? আই সেকশন হচ্ছে কি তোমার দেখতে ইংলিশ আই এর মতো, তাই না? মাথা একটু ছোট ছোট। আর ডাব্লিউ সেকশন হচ্ছে এই যে ফ্লেন্সটা থাকবে, এই ফ্লেন্সটা একটু বড় ওয়াইড হবে। ডাব্লিউ সেকশন আমার মনে করো না যে এরকম, আমি ছোটকালে এরকম মনে করতাম যে এরকম কোন সেকশন তো দেখি নাকি। ডাব্লিউ সেকশন এইটা না, হ্যাঁ? এটা ডাব্লিউ সেকশন হচ্ছে ওয়াইড ফ্লেঞ্চ।
আইটা হচ্ছে কি আই, আই সেকশন হচ্ছে আই এর আই শেপের, আর ডাব্লিউ সেকশন হচ্ছে এমন একটা সেকশন যেটাতে কি তোমার ফ্লেঞ্জটা ওয়াইড বেশি উইথের থাকবে। এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে ফ্লেঞ্জ, FLANGE ফ্লেঞ্জ, আর এটা হচ্ছে ওয়েব। সো আমরা বিমের চ্যাপ্টার পড়ার সময় শুধু ডাব্লিউ সেকশন নিয়ে কাজ করব, দ্যাট ইজ কি আমাদের ফ্লেঞ্জ এবং ওয়েব নিয়ে কাজ করব। এবং এই সেকশনগুলো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বিল্ট আপ সেকশন আর একটা হচ্ছে হট রুল সেকশন। বিল্ট আপ সেকশন মানেই বোঝা হচ্ছে এটা নিজেরা তৈরি করা হয়, যেটা করা হয় তিনটা প্লেট নেওয়া হয়। এই যেমন ডান পাশের ফিগারটা দেখতেছেন, হ্যাঁ, তিনটা প্লেটের জোড়া লাগাইছে, বুঝেই যাচ্ছে তাই না? নিচে একটা প্লেট, তারপরে আরেকটা প্লেট নেওয়া হয়েছে, তারপরে আরেকটা প্লেট নেওয়া হয়েছে। এই তিনটা প্লেট নিয়ে কি ওয়েল্ডিং করে দেওয়া হয়েছে, টানা ওয়েল্ডিং করে দেওয়া হয়েছে, তাহলে সেটা কি ডাব্লিউ সেকশনের মতো হয়ে গেছে। তিনটা প্লেট বার নিয়ে এভাবে কানেকশন দিলে সেটা হচ্ছে ডাব্লিউ সেকশন। এটা হচ্ছে আমরা যখন এটা নর্মালি করা হয়, যেমন আমাদের ক্যাম্পাস টু এর যে বিল্ডিংটা, প্রথম যে বিল্ডিংটা বা পরের বিল্ডিং গুলো, সেগুলো হচ্ছে আমরা এইভাবে করছি। অর্থাৎ আমরা আমাদের ডিজাইনাররা যে ইয়াটা দিয়েছিল, সেকশনটা দিয়েছিল, সেটা হচ্ছে যে সামহাউ সে অ্যাভেলেবল, যে আমাদের বাজারে আমাদের ভালো কোম্পানিগুলা যে রড তৈরি করে, মনে করে টিএসবিএসএর, ওরা কিন্তু ওয়েবসাইটে বলে দেয় যে আমরা এই শেপের রড তৈরি করি, যে তুমি যেটাই বলবা সেটাই আমি কি দিব না, আমার এগুলো আছে, তুমি ডিজাইন করার সময় তুমি যদি আমার থেকে নাও তাহলে এগুলোর কোনো একটা দাও, তাহলে ওই শেপের আমরা তৈরি করব। কারণ আমরা জানি যে রড যখন তৈরি করে, রডটা কি একটা ছাঁচ লাগে তাই না, একটা একটা ধাপ লাগে, একটা ইয়া লাগে, ফর্মওয়ার্ক লাগে, সেটার ভিতর রডটা তৈরি করে। তো আমাদের ক্যাম্পাসে যেটা ঝামেলা হয়েছিল যে এই সেকশন গুলো আমাদের বাজারে অ্যাভেলেবল সেকশনের মতো ছিল না। সামহাউ যে এটা ডিজাইন করছে সে হচ্ছে তোমার বাইরের দেশের অ্যাভেলেবল সেকশন নিয়ে, অর্থাৎ আমাদের বইয়ের যে সেকশন গুলো আছে এগুলো নিয়ে সে ডিজাইন করে ফেলছে। বইয়ের সেকশন নিয়ে ডিজাইন করছে, বইয়ের সেকশন বাংলাদেশ সবগুলো বানায় না। তো আমরা এটা কি করতেছে, বিল্ড আপ সেকশন তৈরি করতেছে, অর্থাৎ আমরা প্লেট কিনে তারপরে সেগুলোকে আমরা ওয়েল্ডিং করে এই সেকশন গুলো তৈরি করছি। বাট স্ট্যান্ডার্ড ওয়ে এখন দেখছি স্টিলের বিল্ডিং বেড়ে গেছে এবং আমাদের এটা পরিমাণও বেড়ে গেছে এবং কস্ট উৎপাদনও বাড়ছে। তো এখন যেটা করা হয়, সবাই হট ফুল সেকশনে চলে গেছে, অর্থাৎ বাজার থেকে রেডিমেড কি আমি এই জয়েসটা কিনে নিয়ে আসবো, এটাকে বলে আবার ফিল্ডে যায় শুনবো, এটা হচ্ছে আই জয়েস, ঠিক আছে? ডাব্লিউ সেকশন না বলে আবার ফিল্ডে বলে কি আই জয়েস। তো এই জয়েস সেকশন গুলো আমরা ডিজাইন করার সময়, যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে ডিজাইন করবো, আমরা আগে ইয়াতে দেখে নেব, কোম্পানির ওয়েবসাইটে দেখে নেব ওরা কোন সেকশন তৈরি করে এবং সেই সেকশন দিয়ে আমরা ডিজাইন করব। এবং ওয়েল্ডেড প্লেট গুলা নরমালি যখন ওয়েল্ডেড করা হয় সেগুলা বড়, তোমরা যখন রিগন্সের প্লেট গার্ডার করেছে বড় বড় সেকশন, ওই ধরনের সেকশনের ক্ষেত্রে ওয়েল্ডেড গুলা পোষায়। বাট আমাদের ক্যাম্পাস টু যে ছোট সেকশন ছিল, এটার জন্য আসলে ওয়েল্ডিংটা অ্যাপ্রোপ্রিয়েট না। তাহলে একটা স্টিল বিম আসলে কি কি করতে পারে, একটা বিমের মধ্যে কি কি করতে পারে, অর্থাৎ কি কি কারণে ফেলিওর হতে পারে, এটা যদি আমরা একটু ফিগারের মাধ্যমে দেখি, যেটা আমরা পরবর্তীতে বিস্তারিত যাব। একটা হচ্ছে বেন্ডিং ফেল। বেন্ডিং ফেলিওর হচ্ছে তোমার এখানে এক্সেসিভ স্ট্রেসের জন্য সেটা, এই অংশটা তোমার স্ট্রেস নিতে পারবে না, সে ব্যান্ড হয়ে যাবে। এইভাবেই সে মানে এখানে এক্সেসিভ কম্প্রেশনের জন্য বেশি ছোট হয়ে যাবে কম্প্রেশন, এখানে যে কম্প্রেশন আসবে সেটা নিতে পারবে না, বা এখানে যে টেনশন আসলে সেটা নিতে হবে না, নিতে পারবে না মানে হচ্ছে কি সে এফ ওয়াই তে চলে যাবে, তাই না? স্টিল কখন স্ট্রেস নিতে পারে না, আমরা যখন স্ট্রেস সিস্টেম গ্রাফটা করছি তখন আমরা দেখছি একটা পয়েন্ট আছে যার পরে কি সে ইনিশিয়ালি স্ট্রেস সিস্টেম গ্রাফ এরকম থাকে, তারপর এরকম, তারপর একটা স্ট্রেট লাইন আছে, অর্থাৎ স্ট্রেট লাইন মানে হচ্ছে কি এই যে অংশ, এই পয়েন্ট হচ্ছে ইল্ডিং পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই অংশ পর্যন্ত সে এদিকে কোনো লোড বাড়তে পারে না, অর্থাৎ কোনো লোড বাড়ার আগে বা স্ট্রেস বাড়ার আগে কি সে লম্বা হইতে থাকে, তাই না? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পয়েন্টের পরে স্ট্রেস যদি এই পয়েন্টের উপরে চলে যায়, এই পয়েন্টটা পার হইতে যায়, স্টিলে যে সুবিধাটা অসুবিধাটা হয়, সুবিধা অসুবিধা হয় সেটা হচ্ছে এই পয়েন্ট পার হইতে গেলে কি সে কিছুক্ষণ কি কোনো লোড ছাড়াই কি সে দৈর্ঘ্যে বাড়তে থাকে, তাই না? স্ট্রেন দিতে থাকে। সো এই স্ট্রেন দিতে থাকলে হচ্ছে কি আমার এখানে এটা ফেল হয়ে যাবে।
কারণ এই অংশটাও ইচ্ছে মতো বাড়তেছে। আবার একটা কাহিনী আছে তোমার স্টিলে, টেনশনের জন্য যে স্ট্রেস স্ট্রেন কার্ভ, কম্প্রেশনের জন্য সিমিলার স্ট্রেস স্ট্রেন কার্ভে পাওয়া যায়। অর্থাৎ আমি এটা তো মনে করো টেনশনের জন্য আমরা পড়ছি এতদিন, তাই না? কম্প্রেশনের জন্য যদি চিন্তা করি আমাদের এইদিকে কম্প্রেশন, কারণ কি এখানে আমার কম্প্রেশন আসতেছে, এখানে টেনশন আসতেছে। তো তোমরা বলতে পারো স্যার টেনশনের জন্য না ইল্ডিং আসবে, কম্প্রেশনের জন্য ইল্ডিং আসবে কিনা? সিমিলারলি কম্প্রেশনের জন্য কি ইল্ডিং পয়েন্ট সেম। এদিকে যদি আমি কম্প্রেশন দেই, এদিকে কম্প্রেশন লোড দেই সিগমা কম্প্রেশন, আর এদিকে যদি এপসিলন দেই, তাহলে গ্রাফটা এরকম। অর্থাৎ টেনশনের সময় যে যত লোডের সময় সে কি ইলংগেট হতে থাকে উইদাউট টেকিং এনি এক্সট্রা লোড, কম্প্রেশনের জন্য কি সেম অবস্থা। সো এই কারণে কি এটা হচ্ছে বেন্ডিং ফেলিউর। আরো মজার কাহিনী, যখন উপর অংশটাও বাড়তেছে, আমরা জানি কি ম্যাক্সিমাম স্ট্রেস কোথায় হবে? মাঝখানে। তো উপরের অংশটা বাড়তেছে, নিচের অংশটা বাড়তেছে, তাহলে একটা কি একটা ঝামেলা হয়ে গেল না? নিচের অংশ কি তোমার লোড ছাড়া বড় হইতেছে, উপরের অংশ লোড ছাড়া বড় হচ্ছে, তখন হচ্ছে এখানে একটা হিঞ্জ তৈরি হয়ে যায়, সে মাঝখানের জন্য কি করে উপরে উপরেও যাচ্ছে নিচেও যাচ্ছে, তখন এখানে একটা হিঞ্জ, প্লাস্টিক হিঞ্জ বলে। প্লাস্টিক হিঞ্জ নিয়ে আমরা বিস্তারিত বলবো না, এতটুকু জানবো যে উপরে আর নিচে যদি একসাথে ইল্ডিং হওয়া শুরু করে তখন প্লাস্টিক হিঞ্জ হয়। আর প্লাস্টিক হিঞ্জ নিয়ে বিস্তারিত পড়াশোনা আসলে এই কোর্সে সম্ভব না, একটা প্লাস্টিক হিঞ্জ নিয়ে আলাদা কোর্সই আছে, বিশাল জিনিস। তো আমরা এটা জানবো যে উপরে নিচে ইল্ডিং হলে প্লাস্টিক হিঞ্জ হয়, এটা হচ্ছে বেন্ডিং ফেলিউর, এটা আমরা পড়াশোনা করব। তারপর হচ্ছে ল্যাটারাল টরশনাল বাকলিং, অর্থাৎ আমার এই টরশন তো বুঝতে পারছো, অর্থাৎ আমার ট্রান্সভার্স লোড গুলো যদি একদম এক্সিস বরাবর না আসে, তখন দেখা যাচ্ছে কি এই যে ফিগারটা দেখতেছো, যেটা মোচড় খেয়ে যায়, মোচড় খেয়ে গেলেও কি আলটিমেটলি ফেলিউর, শেয়ার এক্সট্রা লোড নিতে পারবে না, সেটা হচ্ছে ল্যাটারাল টরশনাল বাকলিং। আর একটা হচ্ছে শেয়ার ফেলিউর, অর্থাৎ আমার মনে করো এখানে রিয়েকশন আছে মনে করো 70 কিপ, এই 70 কিপ লোড যদি এই সেকশনটা ক্যারি না করতে পারে, তাহলে মানে ক্যারি করা মানে হচ্ছে কি তোমার এই পাশ থেকে এখানে 70 কিপ আসছে, এই সেকশনটা এখানে যদি একটা সেকশন কাটি কাল্পনিক ভাবে, সেই সেকশন দিয়ে যদি 70 কিপ লোড পাস না হইতে পারে, তাহলে কি সে শেয়ার ফেল হয়ে যায়, তাই না? পারপেন্ডিকুলারলি, অর্থাৎ লোডের সাথে প্যারালালি প্লেনে, সরি লোডের সাথে প্যারালাল প্লেনে ফেল হয়ে যাবে, তাহলে এটা শেয়ার ফেল হতে পারে। এটা আমরা পড়াশোনা করব, ল্যাটারাল টরশনাল বাকলিং পড়বো। তারপর হচ্ছে বেয়ারিং ফেলিউর। হ্যাঁ, বেয়ারিং ফেলিউর হচ্ছে মনে করো এই যে স্টিল সেকশনটা এখানে সাপোর্টে আছে, কারণ সাপোর্টে এখানে একটা কম্প্রেশন থাকবে, যেমন 70 কিপ আছে, 70 কিপটা কি আমার এই অংশটা ক্যারি করতে হবে, সে যদি ক্যারি না করতে যায়, অর্থাৎ সে যদি মুচড়াই যায়, হ্যাঁ বটে যায়, তাহলে কি সেটাও কি বেয়ারিং ফেলিউর। আরেকটা হচ্ছে এক্সেসিভ ডিফ্লেকশন, যে আমার ফেলিউর হলো না কিন্তু বিল্ডিং বানাইলাম, তোমাদের অলরেডি কথা হয়েছে যে বিল্ডিং বানাইলাম মনে করো একটা যে 30 ফিট স্প্যানের, যখন 40-50 জন স্টুডেন্ট আসলো তখন একটা বিল্ডিংটা 2-3 ইঞ্চি টাইপের, হ্যাঁ তাহলে কি আর স্টুডেন্টরা ক্লাস করবা? বা তোমরা তোমার বাসায় মনে করো, হ্যাঁ স্ট্রাকচারালি ডিজাইনার সেট করলো যে হ্যাঁ আমার এই বেশি মানুষ আসলে এই রুমটা 5 ইঞ্চি টাইপের, ওই ওই বাসায় কি তোমরা থাকবা? থাকবা না, কারণ আমাদের একটা মেন্টাল কন্ডিশন আছে যে ডিফ্লেকশন হলে কি আমরা জিনিসটা ফেল করব। তো যদিও স্টার ইঞ্জিনিয়ার বলে যে 5 ইঞ্চি পার্সেন্ট নিচে আবার তো লোড চলে গেলে 5 ইঞ্চি কমবে, আপনারা থাকেন, এটা কেউ মানবে না, তাই না? এটা হচ্ছে এক্সেসিভ ডিফ্লেকশন, আমাদের মেন্টাল কন্ডিশন দিয়ে। আবার যখন আমাদের দেশে ইঞ্জিনিয়ারদের উপর বিশ্বাস নাই, হ্যাঁ আমাদের দেশে ইঞ্জিনিয়ারের উপর বিশ্বাস নাই দেখে 1 ইঞ্চি ডিফ্লেকশন হলে কি সবাই বিল্ডিং খালি করে চলে যাবে, ইঞ্জিনিয়ার ভুল করছে বালাও বলা। আবার যদি ইঞ্জিনিয়ারদের উপর বিশ্বাস হয় যাওয়ার, বা আরেকটু উন্নত দেশে দেখা যাচ্ছে যে 2-3 ইঞ্চি ডিফ্লেক্ট করলো বলে ইঞ্জিনিয়ার তো ডিজাইন করছে, ডিফ্লেক্ট হচ্ছে সে তো ধরেই রাখছে ডিফ্লেক্ট হবে, আমরা থাকি বিল্ডিং, সমস্যা নেই। বুঝতে পারছো কথাটা? এই তোমরা আসো তো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যখন ডিনের চ্যাপ্টার করব বেসিক্যালি এই সবগুলোই পড়বো এক্সেপ্ট বেয়ারিং ফেলিউর। বেয়ারিং ফেলিউরটা অনেকটা ওয়েব ট্রিপলিং যেটা, সেটা মোটামুটি কম্প্রেশন ফেলিউর মতো, সেটা আমরা করবো। বাকি যে 4টা কন্ডিশন, এই 4টা কন্ডিশন নিয়ে আমরা বিম করবো। তো এই বিম 4টা করতে গেলে প্রথমে আমরা অ্যানালাইসিস করব, তারপরে ডিজাইন করব। প্রথমে আমরা হচ্ছে বিমে একটা বিম সেকশন দেয়া থাকবে, তারপরে সেটাতে একটা ক্যাপাসিটি কত, এস পার বেন্ডিং, ল্যাটারাল
তারপর ল্যাটারাল রোটেশনাল বাকিং হয়, এই চারটা কেসে এটার ক্যাপাসিটি কত, তারপরে হচ্ছে ডিজাইন, তারপরে আমাদের বলে যে এত লোড আছে তুমি কোন সেকশনটা নেবে। তাহলে আমাদের চ্যাপ্টারটা দুইটা ভাগে ভাগ হবে, প্রথম পার্ট হচ্ছে অ্যানালাইসিস পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে ডিজাইন। আমরা যেমন ইয়াতে পড়তেছিলাম তোমাদের যে থ্রি স্টেজে পড়তেছিলাম, যখন আমি অ্যানালাইসিস করাচ্ছি পরবর্তী স্যার ডিজাইন করবে, তাই না? আচ্ছা, তারপর আমরা আরেকটা আমাদের অনেক এই কোর্সটা যাইতে সুবিধা হবে, কারণ হচ্ছে আমরা অনেকগুলো আরসিসির মধ্যে, আর তোমরা তো এলআরএসবি এসডি এগুলোর নাম শুনছো, তাই না? জি স্যার। জি স্যার। এই তো আমরা এখানে দুইটা ভাবেই করব, এলআরএসবি তে করব, এসডি তে করব। এটা তো পার্থক্য না, অ্যানালাইসিস সেম, জাস্ট আমার থিংকিংটা, অর্থাৎ আমরা লোডটাকে আমি ফ্যাক্টর দিব না আনফ্যাক্টর দিব, সেটা হচ্ছে আমার তোমার করব। এখন তো এলআরএসবি বেশি ইউজ হচ্ছে। এলআরএসবি তে কি করা হয়, তোমার লোডটাকে বাড়াই দেওয়া হয়, তাই না? জি লোডটাকে বাড়াই দেওয়া হয়, তারপরে দেখা হয় যে এই লোডটা আমার নমিনাল যে ডিসটেন্স আসবে সেটার মধ্যে আসবে। এলআরএসবি করা হয় যখন মানুষের নলেজটা বেশি থাকে, হ্যাঁ, যে ম্যাটেরিয়ালস এর যে অ্যাকচুয়াল স্ট্রেংথ সেটা বের করতে পারে, তখন এলআরএসবি করা সেম। কারণ এই ক্ষেত্রে লোডটা বাড়ায় আবার কি নমিনাল ক্যাপাসিটি 90% ডিজাইন ক্যাপাসিটি রাখে, অর্থাৎ এখানে ফ্যাক্টর অফ সেফটি খুব কম নেই। তোমার অ্যানালাইসিস থেকে আসছে 100 ইউনিট দিতে পারবে, তুমি ধরেছো প্র্যাকটিক্যাল ফিল্ডে কি 90 দিতে পারবে, 90% এলআরএসবি। আবার যখন ইয়াতে করা হয় তোমার এসডি তে, তখন হচ্ছে 60%, তখন আমাদের অ্যানালাইসিস বা ম্যাটেরিয়ালস এর উপর বড়সড় কম করা হয় কি এসডি। যাই হোক, আলটিমেটলি দুইটা সেম সেকশনে আসে, দুই ঘুরে ঘুরে একই জিনিস আমরা সামনে দেখবো। তো যখন এলআরএফ দিতে করব আমরা রিকোয়ার্ড মুভমেন্ট স্ট্রেংথ বা আলটিমেট মুভমেন্ট যেটা হিসাব করব, তখন হচ্ছে আমরা ফ্যাক্টরড লোডের মাধ্যমে হিসাব করব, অর্থাৎ লোড যেগুলো থাকবে সেগুলোকে ফ্যাক্টর করে ফেলবো। তারপরে অর্থাৎ আমাদের এখনকার পরিস্থিতি থেকে আমরা ডেড লোডকে 40% এবং লাইভ লোডকে 70% ইনক্রিজ করে, অর্থাৎ আলটিমেট কতটুকু মুভমেন্ট আসতে পারে, তো আমরা ডিজাইনের বাইরেও যদি চলে যাই তাহলে আমাদের কতটুকু লোড আসতে পারে সেটা ইউজ করা হবে। তারপর হচ্ছে আমাদের নমিনাল যে ক্যাপাসিটি, আমরা যে ক্যাপাসিটি পাবো সেটা 90% করা হবে, অর্থাৎ আমাদের আলটিমেট লোড যদি 90% অফ কি নমিনাল ক্যাপাসিটি বা নমিনাল মুভমেন্ট ডিসটেন্সের সমান হয়ে থাকে, তাহলে সেই সেকশনটাকে আমরা সেভ করব। এটা কারণ হচ্ছে বর্তমান দিনে এই অ্যালার্মটা বেশি জনপ্রিয় হচ্ছে। বর্তমান দিনে যেটা করা হয়, তোমার ম্যাটেরিয়ালস এর প্রপার্টি খুব ভালোভাবে নির্ণয় করা যায়। আবার আমাদের যে বিল্ডিং গুলা, সেই বিল্ডিং গুলা মাল্টিপারপাস হয়ে যাচ্ছে, যে আজকে এই বিল্ডিংটা হোস্টেল, কালকে এই বিল্ডিংটা হল, আর সরি হাসপাতাল, হ্যাঁ, এরপরে কয়েক বছর পর আবার বিল্ডিংটা হচ্ছে কি তোমার মার্কেট। মানে যখন কমার্শিয়াল মানে হাউস ওনাররা বিল্ডিং করে বা ওনাররা বিল্ডিং করে, তখন চিন্তা করে তারা এই ব্যবসা না হলে ওই ব্যবসা দেবো, এই ব্যবসা না হলে ওই ব্যবসা দেবো, এটা কমপ্লেক্স রিকোয়ারমেন্ট চলে আসে। অর্থাৎ সাধারণভাবে একটা হাসপাতালে যে লোডিং, একটা বাসা বাড়ির বা হলের লোডিংটা একই না, এই জন্য লোড গুলা বাড়াইও একটু চেক করা হয়, ওই প্রভিশনটা রাখা হয়। আর এএসডি তে যেটা করা হবে, এএসডি তে যেটা করবে, আমাদের লোডিং কন্ডিশন যেটা থাকবে সেটা যেটা আগে ইউজ করা হতো বেসিক্যালি মুভমেন্ট ইজ রিকোয়ার্ড মুভমেন্ট, অর্থাৎ অ্যাকচুয়ালি যে মুভমেন্ট আসবে সেটা আমরা হিসাব করবো, অর্থাৎ লোডকে কোনো ফ্যাক্টরাইজড করব না, বাট আমরা ম্যাটেরিয়ালস এর যে স্ট্রেংথ পাবো বা নমিনাল ক্যাপাসিটি পাবো, সেটাকে আমরা কত পার্সেন্ট নেব, 60%। জানা আছে তোমাদের এগুলো, তাই না? বেশি কথা বলে লাভ নাই। এইটাও আমরা জানি যে আমাদের যখন আমার ট্রান্সভার্স লোডিং থাকে, তখন হচ্ছে কি আমরা যে কোনো জায়গায় যদি একটা সেকশন কাটি, যে কোনো জায়গায় একটা সেকশন কাটলে সেই জায়গায় কি আমরা শেয়ার এবং মুভমেন্ট ক্যালকুলেট করতে পারি। শেয়ার কাকে বলে? শেয়ার হচ্ছে লেফট সাইডে ফোর্স গুলো আর ট্রান্সভার্স লোড গুলো ফোর্সের সমষ্টি, আর মুভমেন্ট হচ্ছে লেফট সাইডে ফোর্স গুলো মুভমেন্টের সমষ্টি। তো যে কোনো জায়গায় কি আমরা এম বা ভি ক্যালকুলেট করতে পারি। সেই এম বা ভি ক্যালকুলেট করলে সেই জায়গায় যদি আমরা সেকশনটা কাটি, সেই জায়গায় স্ট্রেস ডায়াগ্রামেরও কি আমরা একটা স্ট্রেস ডায়াগ্রামও ড্র করতে পারবো। যেহেতু আমরা জানি এফ বি সমান এম ওয়াই বাই আই, তো আমরা এম এর ভ্যালু যদি জানি, ওয়াই এর ভ্যালু কি ভেরি করবে এখান থেকে 0 টু কি
0 to c/2, সো y এর ভিন্ন ভিন্ন মান দেব, i তো ফিক্সড, i এর ভ্যালু তো আমরা i সেকশনে বের করতে পারি। তাহলে এইভাবে আমরা যে কোনো ম্যাটেরিয়ালস এর কি স্ট্রেস ডায়াগ্রাম ড্র করতে পারি। এখানে দেখো FB সমান my/i, এই স্লাইডটা পুরোটা ক্লিয়ার না? এই আই সেকশনের এই যে সেকশনটা ডাব্লিউ সেকশন বা এটার আই এর ভ্যালু বের করতে পারবো, আর হচ্ছে ও এর মান কত বসাবো, 0 1 2 3 4 5 6 করে কি এই পর্যন্ত বসাবো। সিমিলারলি এটা কি দুই পাশে বসাবো, আর মোমেন্টের ভ্যালুটা তো পাবোই। তাহলে এফবি সমান my/i। এখন দেখো এফবি ম্যাক্স যদি চিন্তা করি, আমাদের সর্বোচ্চ যে সারফেসটা, এফবি ম্যাক্স কোথায় হবে, এই জায়গায় হবে, তাই না? আমি একটু আগে একটা কথা বলছিলাম, এফবি ম্যাক্স সর্বোচ্চ কত হইতে পারে ফেলিউর পর্যন্ত, এফবি ম্যাক্স সর্বোচ্চ ফেলিউর পর্যন্ত কত হইতে পারে, তার ইল্ড ডিসটেন্সের সমান হতে পারে। সো এফবি ম্যাক্স এর সর্বোচ্চ যে ভ্যালু, এফবি ম্যাক্স এর সর্বোচ্চ যে ভ্যালু বা এফ ম্যাক্স এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে ওই ম্যাটেরিয়ালস এর ইল্ড ডিসটেন্স। কারণ ইল্ড ডিসটেন্সের পরে তো সে ফেল করে ফেলবে, প্লাস্টিক হিঞ্জ ফেল করে ফর্ম করে সে ফেল করতে হবে। তাহলে ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে এফবি ম্যাক্স, সেটা হচ্ছে এফও এর সমান হতে পারে, এরপরে সে একদম কোলাপস হয়ে যাবে। তাহলে আমরা যদি ম্যাক্সিমাম স্ট্রেংথের কথা চিন্তা করি, তাহলে এফ সমান সমান কি my, তাহলে এফ ম্যাক্স সমান সমান জানি কি, আবার যখন এফ ম্যাক্স করব তখন ওয়াই এর ভ্যালু কি সি, অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম আউটার ফাইবারের দূরত্ব যেটা, সেটা আসলে কি আমরা সি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে mc/ix, এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি, m উপরে লিখলো ix/c, ix/c কে বলা হয় এস বা সেকশন মডুলাস। তোমরা নাম শুনছো আগে, পড়াশোনা হয়েছিল তোমাদের, ইয়ের তো আমি পড়ালাম 312, তাই না? জি স্যার। ix/c, এখানে ix/c একটা ম্যাট্রিক্সের নিজস্ব প্রপার্টি, তাই না? ix হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, c হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে আউটার ফাইবারের দূরত্ব, এটা ফিক্স, যে কোনো একটা সেকশনের জন্য এটা ফিক্স। সো s এর ভ্যালু যে কোনো সেকশনের জন্য এটা ফিক্স, এটা এর কোনো ডেফিনিশন নেই, এটা হচ্ছে i/c। ওকে, তাহলে আলটিমেটলি, এবং এটা হচ্ছে কি ইল্ড মোমেন্ট, যেই মুহূর্তে ইল্ডের জন্য যে আমার মোমেন্টটা আসলো সেটাকে আমরা বলতে পারি ইল্ড মোমেন্ট। তাহলে আলটিমেটলি my সমান fy ইনটু sx, এরপরে কি তার আর মোমেন্ট ক্যাপাসিটি বাড়ায় না। তার কোনো কোশ্চেন থাকলে করো। তাহলে নমিনাল ক্যাপাসিটি আসলে my সমান fy sx। এনি কোশ্চেন? স্যার এফবি তে কি এটাকে 60% ধরা হয়েছে এফওয়াই? কি বলবো, এফবি ম্যাক্স আমরা বলছি কি, আমি এখানে তোমাদের বলছিলাম শুধু এফবি, শুধু এফবি। এফবি ম্যাক্স যেটা সর্বোচ্চ, এখানে এফওয়াই এর পরে ম্যাটেরিয়ালসটা বেন্ডিং এ ফেল করে ফেলে। হ্যাঁ, আমরা জি, স্টেজ, তাহলে এফবি এখানে আমরা এটা যে দেখাচ্ছিলাম তোমাকে, এটা স্টেজ সিস্টেম ডায়াগ্রামটা এরকম তো, যে এফওয়াই এর পরে, মানে এই জায়গাটা তো এফওয়াই, এফওয়াই এর পরে সে আর কোনো লোড নিতে পারে না। তো জি স্যার। এফওয়াই এর পরে যখন লোড না নিতে পারে, হ্যাঁ, এফওয়াই এর পর লোড মানে লোড ছাড়াই সে কি বড় হইতে থাকে, তাই না? তারপরে যে আবার এটা স্ট্রেস সিস্টেম গ্রাফটা এরকম না স্টিলের, তাহলে জি স্যার। এফ ওয়াই এর পরে যদি এটা যদি ইচ্ছা মতো বড় হইতে থাকে, আর এটা যদি টেনশন কম্প্রেশনও যদি এটা ইচ্ছা মতো এটা যদি ইচ্ছা মতো এখন ছোট হইতে থাকে আর এটা বড় হইতে থাকে, হ্যাঁ, কম্প্রেশনে সে একটা অনেকটা লম্বা সময় ছোট হইতে থাকলো আর এটা বড় হতে থাকলো, বাট এই অংশগুলো তো আর একই পরিমাণ বড় ছোট হবে না, কারণ এগুলো তো আর ওই পরিমাণ স্ট্রেস নাই। তখন দেখা যাচ্ছে কি এই অংশের একটা প্লাস্টিক হিঞ্জ, এই অংশের একটা চাকতির মুক্ত কাজ করে, অর্থাৎ মনে হয় যে এটা দুই টুকরা স্টিল হয়ে গেছে, এখানে এটা ইচ্ছা মতো রোটেট করতে পারে, তখন এটা ফেল করে ফেলবে। তাহলে একটা যে কোনো একটা ম্যাটেরিয়ালসে, যে কোনো একটা ইয়াতে বিমে ম্যাক্সিমাম ফ্লেক্সুরাল স্ট্রেস কতটুকু ডেভেলপ করবে, এফওয়াই পর্যন্ত, তাই না? এফওয়াই এর পরে কি সে মাঝখানে একটা হিঞ্জ ফর্ম করে সে কোলাপস করবে। সো আমরা এই জন্য আমরা বলছি যে এফবি যে ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, এফওয়াই এর পরে আর হবে না, এফওয়াই এর পরে কি সে ফেল করে ফেলবে। বুঝতে পারছো? এই জন্য বলা হচ্ছে যে এফবি ম্যাক্সিমাম সমান এফওয়াই, যখন এফওয়াই ক্রস করবে, এফওয়াই তে পৌঁছার পরে কি সে ফেল করে ফেলবে। সো আর এফওয়াই এর পরে আর চিন্তা করে লাভ।
এই জন্য আর এটা এই যে এফওয়াই মানে ইল্ডিং হলো না, সো এটাকে বলা হয় ইল্ড মুভমেন্ট। অর্থাৎ যেই মুভমেন্টের কারণে ম্যাটেরিয়ালসটা ইল্ডিং হলো এটা হচ্ছে ইল্ড মুভমেন্ট। হ্যাঁ বলো শিমুল, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন? আচ্ছা, প্লাস্টিক মুভমেন্ট আমি অলরেডি বলছি তোমাদের, এটা একটা ধারণা দেখো। প্লাস্টিক অ্যানালাইসিস মেক্স দ্য ডিজাইন মোর রেশনাল সিন্স লেভেল অফ সেফটি ইজ রিলেটেড টু কোলাপস লোড অফ দ্য স্ট্রাকচার এন্ড নট অ্যাপারেন্ট ফেলিউর অফ ওয়ান। প্লাস্টিক ফেলিউরটা আসলে ম্যাটেরিয়ালসের অ্যাকচুয়াল ফেলিউর, অর্থাৎ ম্যাটেরিয়ালসটা তখন বললাম তো একটা মাঝখানে কি ইন্টারনাল হিঞ্জ গঠন করে সে লোডের পথে থাকে, অর্থাৎ সে ফেল করে ফেলে সহজ করে। আমাদের এটা জাস্ট ফিগারের মাধ্যমে দেখানো হচ্ছে এতক্ষণ যে কথাগুলো বলছি। যে পর্যন্ত এফ এর ভ্যালুটা, আউটার সারফেস এর ভ্যালুটা, এফ এর ভ্যালুটা ইল্ড মুভমেন্টের কম, সেই পর্যন্ত কি আমার স্ট্রেস সিস্টেম ডায়াগ্রাম কি স্ট্রেট থাকবে, তাই না? আচ্ছা, এই স্ট্রেস ডায়াগ্রামটা স্ট্রেট থাকবে। তারপরে যদি বাড়তে বাড়তে আমাদের আউটার সারফেসের এফটা, আউটার ফাইবারের এফটা যদি এফ ওয়াই সমান হয় তাহলে কি এটা স্ট্রেট থাকবে। বাট যখন আমার আউটার সারফেসের স্ট্রেসটা এফ ওয়াই থেকেও বেড়ে যাবে, এফ এফ ওয়াই থেকে তার বাড়তে পারবে না, কারণ আমরা জানি কি লোড বাড়লে সে আর স্ট্রেস তো আর নিতেছে না, কারণ এখানে দেখো স্ট্রেসটা কি সে আর নিচ্ছে না, তাই না? তারপরও কি সিগমা বাড়তে পারে, বাট সরি ইলোকেশন বাড়তে পারে, সে কিন্তু সে স্ট্রেসটা বাড়তেছে না। সো দেখা যাচ্ছে একটা সময় আস্তে আস্তে পুরোটা অংশ, অর্থাৎ নিউট্রাল এক্সিসের অংশে উপরের পুরোটা অংশই কি ইল্ডিং এ চলে যায়, আর নিউট্রাল এক্সিসের নিচের পুরোটা অংশ কি ইল্ডিং এ চলে যায়। একটা হচ্ছে টেনশনাল ইল্ডিং, একটা হচ্ছে কম্প্রেশনাল ইল্ডিং। সো এই উপরের অংশটা পুরোটাই কি তোমার, উপরের অংশ পুরোটাতে কি তোমার মনে করো কম্প্রেশন থাকলো এফ ওয়াই, আর নিচের অংশ পুরোটাতে কি টেনশন থাকলো এফ ওয়াই। সো এই যখন এফ ওয়াই উপরের অংশ পুরোটাতে এফ ওয়াই থাকলো এবং নিচের অংশ পুরোটাতে এফ হলো, একই বিমের মানে উপরের অর্ধেকে এফ ওয়াই কম্প্রেশন আর উপর নিচের অংশে এফ ওয়াই টেনশন, তাহলে এখানে একটা হিঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমার ম্যাট্রিক্স যদি বড় করে ড্র করি, যে এ মনে করো বিমটা এইখানে এই জায়গাতে পুরোটাই কি তোমার কম্প্রেশন, একদম ফিক্সড কম্প্রেশনের যে ভ্যালু, এখানে টেনশনের ভ্যালু। তো টেনশন আর কম্প্রেশন যখন পাশাপাশি থাকে তখন কি একটা মোচড় খায়, এটা প্লাস্টিসিটি অকার্স হয়, the yielding of the outer fibers without increase of stress as shown by the horizon। এই ফিগার অনুসারে এটা প্লাস্টিক নিয়ে, আর আলটিমেটলি প্লাস্টিক একদম অ্যাকচুয়াল যে বৈশিষ্ট্যটা সেটা তোমাদের পড়াবো না, সেটা অনেক বড় জিনিস প্লাস্টিক মুভমেন্ট। তারপর তো এটা বুঝছি যে উপরের অংশ এবং নিচের অংশ পুরোটাই যদি ইল্ডিং হয়ে যায় তাহলে সেটা প্লাস্টিক মুভমেন্টে প্লাস্টিক হিঞ্জ গঠন করে এবং প্লাস্টিক মুভমেন্ট হয়। ওকে, আজকের পরে না কি বলো আগাবো? এই তোমরা কি সপ্তাহে 2টা ক্লাস করতেছো? স্যার সপ্তাহে 2টাই তো দিছি স্যার। 2টাই দিছো? আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে বাকিটা বলবো, নতুন টপিকে যেতে হবে তো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের বইটা কোথায় দিবেন আর ক্লাসটা ক্লাস স্যার? গুগল ক্লাসরুম দেবো তোমাদের, এটা গুগল ক্লাসরুম না। আচ্ছা স্যার। স্যার ক্লাস তো এখনো ক্লাস খোলা হয়নি মনে হয়, তাই না? খুলতেছি, দিব আবার দিব নতুন করে খুলবেন লিংক না? দিব, হ্যাঁ নতুন করে খুলবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি লিংক দিয়ে দিবে গ্রুপে। স্যার পাওয়ার পয়েন্টের স্লাইডটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।